পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি হেসান নওরা, পর্ব সংখ্যা 20। ছেড়ে দেই বলার ফাঁকে হাত কিছুটা সামনে বাড়িয়ে দেয় বর্ণ, যার ফলে সুখের শরীর সমেত মাথা আরো খানিকটা পিছিয়ে গেল। শঙ্কায় ভীতিতে কলিজা চলকে ওঠে তার। বর্ণর হাতের তালুতে তখনও তার হাতের তালু কঠোর বাঁধনে আবদ্ধ। সুখ বাঁধন আরো দৃঢ় করতে চাইল। ঠোঁটের ধূর্ত হাসি ফুটে উঠেছে বর্ণর। ভ্রু তুলে আচমকা হাতের আঙুল সিধে করে ফেলল সে। বর্তমানে সুখে কেবল আঁকড়ে আছে তার হাত। পুরুষটি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে বাঁধন। সুখ টের পাচ্ছে হাত পিচ্ছিল হয়ে ধীরে ধীরে বর্ণর হাত হতে গলে আসছে। চোখে আতঙ্ক নিয়ে ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায় সুখ। এখন বর্ণ না বাঁচালে নিচ থেকে উঠে যাওয়ার শক্তি তার নেই। শেষ চেষ্টা হিসেবে বর্ণর তর্জনী আঁকড়ে ধরল সে। তখন তর্জনীতে তর্জনী আটকে পূর্বের ন্যায় দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় বর্ণ। চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সুখ। বর্ণর চোখে অদ্ভুত শীতলতা। আস্ত একটা সুখের অস্তিত্ব তর্জনীতে ভর করায় জিমে গড়া হাতের রগ ফুলে ফেপে উঠেছে। পিসিবহুল পাথরের রূপ নিয়েছে যেন। একটা ডিল হয়ে যাক। এই সংকট মুহূর্তে কিসের ডিল? সুখ দাঁতে দাঁত চেপে অপর হাতে বর্ণকে ধরতে চাইলেও ছুতে পারল না। বেশি নড়াচড়া করাও যাবে না। সুখ আর চোখে টাইলস বিছানো খোরধার সিঁড়ির দিকে তাকিয়ে মাথা ঝাঁকায়। কি ডিল শুনে দেখা যাক। আমার আশেপাশে আসতে চাস না তো আসিস না, কিন্তু তুই জানিস যে কফিটা রোজ আমি তোর হাতে খাই, অ্যান্ড এই ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সুখ ফ্যাল চোখে তাকায়। আব্বুকে মনে পড়ছে খুব। আম্মু বা কোথায়? আজ থেকে যতবার আমি বাড়ি থাকবো ততবারই আগের মতো কফি দিবি, আর সেটা নিজে হাতে মেক করে। নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় শোধালো বর্ণ। মনে হলো আদেশ জারি করলো। সুখের অস্থিরতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল নিজের অবস্থান। মস্তিষ্কে কেবল একটি কথাই বাজছে, ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সে কি তবে পুরুষটির অল্প বিস্তর অভ্যাসে পরিণত হতে পেরেছে? তার এড়িয়ে চলায় বর্ণ তার শূন্যতা অনুভব করেছে মৃদুমন্দ। ঠোঁট টিপে অদৃশ্য হাসল সুখ। বর্ণ সচকিতে হাতের দিকে চাইল। এতক্ষণ বাঁচার জন্য ছটফট করা হাতটা এখন স্বেচ্ছায় আশা ছেড়ে দিয়েছে যেন। আঙুল ছাড়িয়ে নিতে চাইছে মেয়েটা। সে স্তম্ভিত চোখে সুখের অনুভূতিশূন্য মুখের দিকে চেয়ে দু কদম পিছিয়ে হ্যাচকা টানে এক ঝটকায় সুখকে তুলে নিল। অবিলম্বে সুখ আশ্রয় পড়ে তার প্রশস্ত বক্ষস্থলে। ডান হাত গিয়ে ঠেকেছে বর্ণর ঠিক বুকের বাঁ পাশে, যেখানে হৃদস্পন্দন ছন্দ হারিয়েছে এখন। সুখ খামছে ধরেছে সেথায়। জোরে জোরে নিঃশ্বাস টানছে সে। কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ছে এক বিন্দু। কম্পমান শরীর। বর্ণ সুখের মুখশ্রী থেকে নজর সরিয়ে ধীরে মাথা নামিয়ে নিজের বুকের দিকে চাইল। সাদা টি শার্ট ভেদ করে বুকের মাংসপিণ্ডে নখ বিঁধে যাচ্ছে সুখের। মনে হচ্ছে জায়গাটা খুবলে হাতে নিয়ে আসবে এক্ষুনি। সুখ দাঁতে দাঁত চেপে আরো জোর খাটিয়ে খামছে ধরলো সেখানে। এই বুকে তার একটু ঠাঁই দিলে খুব বেশি ক্ষতি হতো। চোখে চোখ পড়তেই ঢোক গেলে সুখ হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আনমনে নজর যায় বর্ণের বুকের বাপাশে। নখের দাগ চেপে গেছে টি শার্টে। সেই দাগের রং লাল। রক্ত। সুখ হতবুদ্ধি চোখে বর্ণর দিকে চায়। পুরুষটির নজর শান্ত। নেই কোনো তাড়া, নেই কোনো রাগ অথবা ক্ষোভ। একধানে নিজের বক্ষদেশে তাকিয়ে আছে। ভয় পেয়ে যায় সুখ। সে চায়নি এভাবে রক্ত বের হোক। আলতো ছুঁয়ে দিয়ে হাত বাড়িয়ে আবার গুটিয়ে নিল সে। মুখের অভ্যন্তরে জিভ নেড়ে চেড়ে বর্ণ কপাল কুঞ্চিত করে সুখের ভীত স্বতন্ত্র মুখের চোখ রাখল। ব্যঙ্গাত্মক সুরে বলল হঠাৎ, বুকের বাপাশে কত নিদারুণভাবে রক্তাক্ত করে দিলি। নাও ফিলিং হ্যাপি? হৃদয়টা ধক করে উঠল সুখের। কেন যেন কান্না পেল হঠাৎ। এক ঝলক চেয়ে মাথা নিচু করে নিল সে। টি শার্টের উপরিভাগে রক্তের চিহ্ন প্রশস্ত হচ্ছে ধীরে ধীরে। বর্ণর নজর এক সময় ফ্লোরে গেল। সুখের খানিক দূরেই ভাঁজ করা কাগজটি পড়ে আছে। তার নজর অনুসরণ করে সুখ ডানে তাকাতেই মস্তিষ্ক সজাগ হয়। এখন যদি বর্ণ ভাই এটা খুলে দেখে, নিশ্চয়ই প্রশ্ন করবে আমার জিনিস তোর কাছে পৌঁছালো কিভাবে। তখন সে কি জবাব দেবে? তড়িঘড়ি করে চোখে নিচে ঝুঁকে কাগজ কুড়িয়ে তুলে পেছনে লুকিয়ে ফেলে হাসার চেষ্টা করল। বর্ণ কপালে সন্দেহের রেখা গাঢ় হয়। বুকের বাপাশে হাত ডলতে ডলতে এক পা দুপা এগিয়ে আসে। মেয়েটা যার পড়া নেই ভয় পেয়ে গেল এভাবে এগোতে দেখে। অবচেতন মনে সে নিজেও পিছিয়ে যেতে লাগলো। ইট পাথরের আস্তরণে পিঠ ঠেকে যেতেই শ্বাস আটকে স্তব্ধ চিত্রে দাঁড়িয়ে রয় সুখ। বর্ণ দুপাশের দেয়ালে হাত রেখে বন্দি করে নিয়েছে তাকে। চোখ উল্টিয়ে তাকায় রমণী। বর্ণ দৃষ্টি সুখের চোখের মণিতে। ছোট ছোট নেত্র পল্লবে কি যেন খুঁজে ফিরছিল সে। হতপর খানিক ঝুঁকে এসে বলল হুমকি স্বরূপ, হাত বের কর, কি লুকিয়েছিস?
সুখ ঠোঁটে ঠোঁট চেপে দুদিক মাথা ঝাঁকিয়ে কিছু বোঝায়। বর্ণ এটা শোনার পাত্র নাকি? সে পুনরায় বলল, কি আছে ওতে, দেখা দেখি। মনোদয় এপাশ ওপাশ ঘুরিয়ে একা কাণ্ড ঘটিয়ে ফেলল সুখ। আচমকা নিচে বসে পরপর বর্ণ এবং দেয়ালের মধ্যবর্তী ফাঁক থেকে হামাগুড়ি দিয়ে গলে এক ছুটে বেরিয়ে গেল। পিছু ঘুরে একবার তাকিয়ে ক্রস্ত পায়ে দৌড়ে চলে গেল চোখের অগোচরে। বর্ণ নিজ স্থানে থম মেরে দাঁড়িয়ে রইল, অত্যাধিক বিস্ময়ে চোয়াল খসে পড়ার উপক্রম। কিছু সেকেন্ড পার হতেই কপালে তর্জনী ঘষে ভ্রু ঘুটিয়ে আপনা আপনি বলল সে, এটা কি হলো? বুক কাঁপছে সুখের, গলা শুকিয়ে শরীরে ঘাম ছুটেছে। তড়িঘড়ি হাতে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে চুমুকে গ্লাসের জল শেষ করল সুখ। বর্ণের পাশাপাশি বহু হয়েছে, কিন্তু এতটা নিকটবর্তী ইতোপূর্বে গিয়েছে বলে মনে পড়ে না তার। অন্তঃস্থলের অস্থিরতা কমাতে সুখ রুম জুড়ে ক্রস্ত পায়ে পায়চারি শুরু করে। একসময় বেডের কিনারে ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। কাগজটা আবারও চোখের সামনে মেলে ধরে। 6-এর অধিক বার পড়েও চোখ সরাতে পারছে না। চোখ দুটো অনিমেষ স্থির হয়ে আছে বর্ণর উড়িয়ে দেওয়া ডায়েরির সেই ছেঁড়া পাতায়। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও। হ্যাঁ, হ্যাঁ, সে পেয়েছে দুঃখ। ভেঙে চুরে গুড়িয়েছে অন্তঃস্থল। শত অনিদ্রার রাতে চোখে ঝরেছে অঝরে বৃষ্টি। নিঃশব্দ আর্তনাদ গলৎকরণ করে নিতে বারবার হাজারবার। তবে কি বর্ণ এটাই চেয়েছিল? প্রলম্বিত শ্বাস ছেড়ে কাগজটা গুটিয়ে বুকের কাছে দুহাত এনে ফেলল সুখ। মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়। একসময় উঠে গিয়ে স্টাডি টেবিলে চেয়ার টেনে বসলো। হাতে কলম তুলে কাগজের উল্টো পিঠে লিখে রাখলো, হয়তো এক জনম আফসোস নিয়েই কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। এই মুহূর্তে যদি না সামনের এই ইট কংক্রিটের দেয়াল থাকতো, তবে নিঃসন্দেহে সুখ দেখতে পেত গুনে গুনে ঠিক 3 দেয়ালের পরে ফাঁকা আধার কক্ষে আশফিয়ান বর্ণ নামক নিষ্ঠুর অন্তরে গড়া পুরুষটি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চুল খামচে ধরে বসে আছে। ক্ষণে ক্ষণে বুকে হাত চিপে হৃদযন্ত্রের ছটফট কমাতে চেষ্টা করছে। পরক্ষণে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত নিষ্ফুষিত করে হাত মুঠোবদ্ধ করে সোফার হাতলে ঘুষি বসাচ্ছে। পায়ের সর্বস্ব দিয়ে সোফায় আঘাত করে আয়নার সামনে চলে এলো বর্ণ। বাহিরেই বেরোচ্ছিল সে। মাঝপথে বোবা ফুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। কোথায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটাই মনে পড়ছে না এখন। সুখের নখ বিঁধে যাওয়া স্থানে মৃদু চিনচিন করছে, কিন্তু সেই সূক্ষ্ম ব্যথা বর্ণর জিমে গড়া শক্তপোক্ত শরীর কাবু করতে অক্ষম। একটানে টি শার্ট শরীর থেকে আলাদা করে ফেলল সে। পরপর ছুঁড়ে মারল দিক শূন্যে। কালো চাদরে আবৃত বেডের কোনায় গিয়ে পড়ল টি শার্টখানা। হ্যাঁ, কালোই। এটাই তার প্রিয় রং। খুব খেয়াল করলেই পরিলক্ষিত হবে বর্ণর ব্যবহৃত অধিকাংশ জিনিসের রঙই ডার্ক। উদাম গায়ে আয়নায় নজর রাখে বর্ণ। পারফিউমের মাতাল করা কড়া ঘ্রাণে আশেপাশ ভরে উঠেছে। বুকে ঘাড়ে ঘামের উদ্রেক হয়েছে ইতোমধ্যে। আশ্চর্য, এমন ঠান্ডা পরিবেশেও ঘামছে কেন শরীর? বর্ণ রিমোট কন্ট্রোলার চেপে কক্ষ হালকা আলোকিত করে। অবচেতন মনে হাত বিচরণ করছে বক্ষদেশের ক্ষতস্থানে। প্রথম প্রথম অনাকাঙ্ক্ষিত হলেও শেষের দিকে যে সুখ ইচ্ছে করেই শক্তি প্রয়োগ করেছে বর্ণ তীক্ষ্ণ মস্তিষ্ক তা বুঝে নিতে সময় ব্যয় করেনি। সে নিশ্চুপ দেখতে চেয়েছিল মেয়েটা কতক্ষণ এভাবে খামচে ধরে রাখতে পারে। 4-4টি নখের চাঁদাকৃতি রেখা দেখা যাচ্ছে বা ঘাড়ের তলদেশে। কালচে নীল রং ধারণ করেছে সব। বিড়ালিনীর নখের প্রশংসা তবে করতেই হচ্ছে এবার। সুখ, সুখ। দরজায় ঠকঠক আওয়াজ সমেত নূরের চেঁচামেচিতে বেলকনি থেকে চলে এলো সুখ। দরজা মেলে দিয়ে বুকে হাত গুজে ভ্রুকুটি করে সামনে দাঁড়িয়ে রইল অল্পক্ষণ। ভেতরে আসতে বলবে না? রুম এবং বেলকনির মধ্যস্থে অবস্থিত দেয়াল সম কাচের পর্দা গুটিয়ে রাখা। বাইরের আকাশ স্পষ্টতই বোঝা যায়। ক্রমশ আধারে ঢেকে পড়েছে আকাশ। এখনই সন্ধ্যা নামবে। সুখ সেদিক থেকে নজর ঘুরিয়ে পুনরায় নুরার উৎসুক মুখশ্রীর দিকে তাকালো। আকাশের দিকে ইঙ্গিত দিয়ে বলল, সন্ধ্যা হয়ে আসছে। ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আমিও আসছি। মুখ ভেঙায় নুরা। ভেবেছিল এই সুযোগে সুখের রুমে গুজে থাকলে পড়া থেকে কিছু মুহূর্তের জন্য হলেও রেহাই পাওয়া যাবে। তার উপর এতগুলো সিঁড়ি চড়তে চড়তে পানির পিপাসা পায়, সাথে কোমর ব্যথা। যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ আছে। এই নাও, বর্ণ পাঠিয়েছে তোমার জন্য। সুখ ক্ষুদ্র আঁখিতে নজর ফেলে। নীল কাটার। সে জানতে চাইল ইশারা, এটা দিয়ে আমি কি করব? বলেছে তোমার সূচের চেয়েও সূচালো, খুরের চেয়েও ধারালো নখগুলো যেন আগামী 1 ঘন্টার মধ্যেই গোড়া থেকে ছেঁটে ফেলা হয়, যাতে অন্য কারো বুক রক্তাক্ত না হতে পারে। সুখ শঙ্কিত চোখে প্রথমে নিজের নখের দিকে তাকালো আনমনেই। অতঃপর ইশারায় কিছু বলতে চেয়ে থেমে গেল।
কঠিন শব্দের ইঙ্গিত নুরা বুঝবে না, তাই সে ফোনের কিবোর্ড প্রেস করে লিখল অসম্ভব। আমার নখ আমার সম্পদ। অন্য কারো কথায় এই সুখ এখন আর প্রভাবিত হয় না। বলে দিয়ে এসো তোমাদের রকস্টারকে। নুরা 3বার লেখাটা পড়ে। আসছি বলে উল্টো পা ঘোরাতে নিল, সুখ থামিয়ে দেয়। কোথাও যাচ্ছ? নুরা বেশ গুরুগম্ভীর সুরে ছটফট গলায় বলল, তোমাকে একটু আগে যা যা বললাম তা 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ করে এসেছি। এখন তোমার কথাগুলো বর্ণকে বলে আসি তাড়াতাড়ি, নয়তো ভুলে যাব। সুখ হতভম্ব হয়ে থম মেরে রইল। কথা মুখস্থ করে এসেছে মানে? এই পুরুষ আর কি কি দেখাবে কে জানে। নুরাকে পুনরায় ফিরে আসতে দেখে সুখ প্রশ্নাতীত চোখে চাইল। সে কাছাকাছি এসে বলল মনে পড়ার ভঙ্গিতে ফিসফিসিয়ে। বর্ণ আরো বলেছে, যদি 1 ঘন্টার মধ্যে নখ ছেটে না ফেলো তবে শাস্তি হিসেবে কড়া রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি ওই ভীমরুলকে কি করেছ? সুখ দাঁতে দাঁত চিপল। এমনিতেই সময় নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করলো, তার উপর শাস্তি দেওয়ার হুমকি। তাচ্ছিল্য হাসল সুখ। তাকে আগের মতো ভেবেছে পুরুষটি। যে বর্ণর পছন্দ মতো নিজেকে সাজাতে ঘুচাতে 1 পায়ে খাড়া থাকতো, তার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করার মাঝে তৃপ্তি খুঁজে নিত, এই সুখ এখন নিজের অভ্যাস পাল্টে নিয়েছে। নির্দয় পুরুষটিই তাকে বাধ্য করেছে। পাল্টাবে নাই বা কেন? জীবনে তার হবে না জেনেও পুরুষটির রঙে নিজেকে রাঙিয়ে ওনার সামনে উপস্থিত হওয়া বোকামি বই আর কি হতে পারে। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝে। সে তো দূরেই সরে আসতে চাইছে, কিন্তু মন মস্তিষ্ক যেন ততই নিদারুণভাবে ধাবিত হচ্ছে বর্ণর প্রতি। কেন কেন কেন? আর পুরুষটি বা কেমন? বারবার তাকে দুর্বল করে দিতে লাজ লজ্জা আত্মসম্মান পেছনে ঠেলে কাছাকাছি এসে পড়ছে। রাতের খাবার এক টেবিলে বসে খাওয়া হয়েছে সকলের। বর্ণও বাদ যায়নি। সুখ চোখ না তুলেও টের পেয়েছে লোকটার সুচালো তির্যক চোখে 3বার তাকিয়েছে তার দিকে। তামিজ শিকদার ঘরে গিয়ে তাকে ওষুধ খাইয়ে কিছুক্ষণ পাশে বসল সুখ। ভদ্রলোকের হার্টের অসুখ, নিয়মিত মেডিসিন নিতে হয়। সুখ এই ব্যাপারে খুব সচেতন। বাড়িতে থাকাকালীন সময়ে রোজ নিজের হাতে আব্বুকে ওষুধ খাইয়ে দেয়। বাইরে থাকলে ভিডিও কলে ওষুধের হিসেব নিতেও ভুল করে না। রুবায়েত এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। মেয়ে থাকতে তার আবার কিসের চিন্তা? সুখ বিদায় নিয়ে বেরিয়ে এলো। সাইমা বুয়া আর রামসা তখন ড্রয়িং রুমে, সাথে হানিফা বেগমও আছেন। টিভিতে প্রিয় সিরিয়াল চলছে তাদের, না দেখলে হয়। সুখ কয়েক সিঁড়ি পার করতেই কোথেকে বর্ণ ছুটে এলো। মনে হচ্ছিল এতক্ষণ তাকে বাগে পাওয়ার প্রতীক্ষায় বসেছিল। আজকাল সীমাহীন অবাধ্য হয়েছিস দেখছি। কথা শুনছিস না আমার? সেটা ছাড়, বুকের কি হাল করেছিস ওকে মেরে দেখেছিস একবার? আমি তো ভয়ে আছি, বিড়ালিনীর আচরে কোথাও ইনফেকশন না হয়ে যায়। সুখ অসন্তোষ মিশ্রিত ক্ষিপ্রি চোখে চেয়ে দ্রুত পা চালালো অগ্রভাগে। খুব বুঝতে পেরেছে তাকে রাগিয়ে দিতে ওৎপ্রেতে আছে লোকটা। বর্ণ নিজের হাতার গতি বাড়িয়ে সুখের পাশাপাশি চলতে লাগে। স্ক্রিন অফ করে ঠোঁটে ঠোঁট চেপে ফোন থেকে নজর সরিয়ে ভ্রু গুটিয়ে বলল, ধর। এই আচরের জের ধরে ঘুমের ঘোরে বড়সড় একটা অঘটন ঘটে গেল। আম্মুকে কি জবাব দিবি তখন? শুনেছি আজব প্রাণীদের আচরে প্রতিক্রিয়া কেউ কেউ পাগল হয়ে যায়। আমার যদি তেমন কিছু হয়? সুখ আর সহ্য করতে পারছে না এসব আজব বার্তা। দ্রুত কদমে এগোতে লাগলো সে। মনে হচ্ছে দৌড়চ্ছে। বর্ণর গতি কমে আসে। নিশ্চল চোখে ঘাড়ে হাত বুলিয়ে নিজের কাজেই নিজে খানিকটা অবাক হলো। রাতের ডিনার শেষে কোন দিকে না চেয়ে সে নিজের কক্ষের অভিমুখে হাঁটা ধরে সব সময়। আজ নিয়ম ভেঙে সে কি অপেক্ষা করছিল ফুলের? তার সাথে কথা বলতে? কথার তালে কিসব আজগুবি কথাও বলে দিল, ধ্যানেই ছিল না তখন। সুখ 2nd ফ্লোরে উঠে থামলো। বর্ণ এখন আর পিছু আসছে না। এক নজর পিছু চেয়ে পুনরায় সামনে ছুটল সুখ। মায়া বাড়িয়ে কি লাভ? আইজা বিস্ময় আতঙ্ক কাটাতে পারছে না কিছুতেই। এই প্রথম শিকদার বাড়ির দোরগোড়ায় পুলিশের আগমন ঘটল, তাও কার খোঁজে? বর্ণ। সময় সকাল 8:30। নুরাকে রামসার হাত ধরে স্কুলে পাঠিয়ে সবে ড্রয়িং রুমে বসেছিল রুবায়েত এবং হানিফা বেগমের সাথে। তখনই বাড়ির নাম্বারে গার্ড আতিফ ফোন করে জানালো গেটে পুলিশ ফোর্স এসেছে। বর্ণর মাঝে কোনো ভাবাবেগ দেখা যায়নি তখন। সে যেন পূর্ব থেকে অবগত ছিল। মাহিরকে ইশারায় কিছু একটা বলে পুলিশের সাথে হেলে দুলে গাড়িতে উঠেছে। মনে হচ্ছে থানাতে নয়, বরং দর্শকের সামনে কোনো কনসার্ট পারফরমেন্স করতে যাচ্ছে। বলা বাহুল্য, বর্ণর সম্মান রক্ষার্থে পুলিশ সিভিল ড্রেসে এসেছে। এই মিডিয়ার জগতে পান থেকে চুন খসলে ব্রেকিং নিউজ করে দিতে দুবার ভাববে না। সত্য যাচাই করেই বা কয়জন? আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি পুলিশ কমিশনার জোবায়ের। চোখে মুখে খুশির ধারা উপচে পড়ছে তার। বর্ণর সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করেছে ভদ্রলোক। ভদ্রলোক নাকি তার বিশাল বড় ভক্ত। দেখা করে সেলফি নিতে চেয়েছিল বার কয়েক, কিন্তু দর্শকের ভিড়ে বর্ণর কাছাকাছি পৌঁছানো দুষ্কর ছিল। বর্ণ নিঃশব্দে ঠোঁট এলিয়ে হাসল।
কমিশনারের সাথে কয়েকটা সেলফিও নিল। খানিক পর এএসপি ইয়াস আদ্রিদের আগমন ঘটলে সকল অফিসার অবিলম্বে দাঁড়িয়ে কপালে হাত ঠুকে স্যালুট জানায়। বর্ণ তখন পায়ে পা তুলে আয়েসি ভঙ্গিতে যথাস্থানে বসে। রূপম খুনের ব্যাপারে সাক্ষ্য লাগতো বর্ণ। যেহেতু রূপমের বহিষ্কারের দিন বর্ণ সেখানে সশরীরে উপস্থিত ছিল এবং তার পরিবারের এক মেয়েকে প্রস্তাব দিয়েছিল স্যার। বর্ণর পাশাপাশি সুখের মুখ নিঃসৃত বাণীও চাইছিল অফিসার। বর্ণ ঠান্ডা গলায় যেন হুমকি দিল, আজকের পর থেকে সে এবং তার পরিবারের কোনো সদস্য কোনোভাবেই রূপম হত্যার কেসের সাথে ইনভলভ হবে না। অফিসাররাও যেন তাদের ভুলে যায়। এটা এক প্রকার তার জন্য মানহানি। প্রথমবার হাসি মুখে স্বেচ্ছায় তাদের সাথে চলে এলেও দ্বিতীয়বার ছাড় দেবে না। এএসপি ইয়াস আদ্রিদ জোরপূর্বক হেসে মুখের অভ্যন্তরে দাঁতে দাঁত নিষ্পেষিত করে সব শুনছে। মাথার ভেতর জট পাকিয়ে যাচ্ছিল। রূপমের লাশের ওই পার্সেল ছাড়া কোনো এভিডেন্স নেই খুনি পর্যন্ত পৌঁছার। পার্সেল নামক সেই কফিন থেকেও কোনো ক্লু পাওয়া যায়নি। ভবিষ্যতে আদৌ খুনি শনাক্ত করা সম্ভব হবে কিনা জানা নেই। যতক্ষণ সেখানে ছিল বর্ণর অধর জুড়ে বাঁকা হাসির রেখা কিঞ্চিত কমেনি। রুমালে ঢাকা মুখশ্রীতে তখন চোখ দুটো দেখা যাচ্ছিল কেবল। বাহিরে পা রাখতেই হাত মুঠোবদ্ধ করে চোয়াল শক্ত হয়ে আসে আপনা আপনি। কালচে ধূসর চোখের গহীনে নিষ্ঠুর হিংস্রতা। মায়ের বাইক নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। বর্ণকে চক্ষুগোচর হতেই এগিয়ে আসে। হঠাৎ